হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 8 হিস্ট্রি চ্যাপ্টার 2 অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান। এই চ্যাপ্টারটার ওয়ান শট ডিসকাশন করবো, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমাদের কী কী পড়তে হবে, কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় এসে থাকে, সমস্ত কিছু নিয়ে ডিসকাশন আমি করব, ঠিক আছে? আর কীভাবে লিখবে সেটাও আমি বলে দেবো। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই সব কিছু তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আর এই চ্যাপ্টারের লাইন ভিত্তিক ডিসকাশন অলরেডি করে দেওয়া আছে, প্লেলিস্ট ভিজিট করো, প্লেলিস্ট ভিজিট করে সেখান থেকে দেখে নিও, ঠিক আছে? শুরু করা যাক, ভিডিওটা লাইক শেয়ার করো। তাহলে সবার আগে আমাদের চ্যাপ্টার হচ্ছে আঞ্চলিক শক্তির উত্থান। এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে আমরা বেসিক যে ইম্পর্টেন্ট প্রশ্ন সবার আগে পেয়ে থাকি, কি পেয়ে থাকি না, মোগল সাম্রাজ্যের পতনের কারণ বা মোগল সাম্রাজ্যের অবনতির কারণ। ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, দেখো 1526 খ্রিস্টাব্দে বাবর মোগল সাম্রাজ্যের একটা ভিত প্রতিষ্ঠা করেছিল, আমরা জানি। এবং দেখো এখানে দেওয়াই আছে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব কিন্তু মারা গিয়েছিল। ঔরঙ্গজেব যখন মারা যায়, সেই মারা যাওয়ার পরেই কিন্তু মুঘল সাম্রাজ্যের একদম অবনতি অলরেডি ঔরঙ্গজেবের টাইম থেকে শুরু হয়ে গেছিল, বাট মারা যাওয়ার পর কিন্তু অবনতিটা আমরা চোখে দেখতে পারি। সবার আগে এই যে অবনতি বা মুঘল সাম্রাজ্যের পতনের কারণ হিসাবে সবার আগে আমরা কি দেখতে পারি না, ঔরঙ্গজেবের যে পরবর্তীকালের যে সম্রাটরা ছিল, সেই সম্রাটদের একটা অযোগ্যতা ছিল, তাদের মধ্যে যোগ্যতার অভাব দেখা দিয়েছিল। সম্রাটের দক্ষতার উপর মুঘল সাম্রাজ্যের সাফল্যটা নির্ভর করছিল। এবার জাহাঙ্গীর, শাহজাহান যারা ছিল, তোমরা জানো যে আমাদের মোগল সাম্রাজ্যের যে শাসকরা আছে প্রত্যেকের নাম একটা তোমাদের শর্ট ট্রিক বলে দিচ্ছি। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। এই যে যদি এই ছন্দটা মনে রাখো তাহলেই কিন্তু মনে রাখতে পারবে। বাবার মানে হচ্ছে বাবর, হইল মানে হচ্ছে হুমায়ুন, আবার মানে হচ্ছে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধে মানে ঔরঙ্গজেব। হলো। এবার জাহাঙ্গীর আর শাহজাহানের সময় থেকে কিন্তু মোগল সাম্রাজ্যের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছিল, এবং ঔরঙ্গজেবের সময়কালের শেষের দিকে এই সমস্যাটা আমাদের চোখে পড়ে বা অনেক বেশি করে দেখতে পাওয়া যায়। তার ফলে কি হয়, মারাঠারা কিন্তু মোগল যে সাম্রাজ্য তাদেরকে যথেষ্টভাবে ছিন্নভিন্ন করতে আমরা বলতে পারি যে সমর্থ হয়েছিল। ওকে, এছাড়াও আমরা কি পাবো না, মনসবদারি সংকট আর জায়গিরদারি সংকট, যেটা আমরা মোগল সাম্রাজ্যের সময় পেয়েছিলাম। মোগল আমলে কি হয়েছিল, মনসবদারদের যে জায়গির দেওয়া হতো ওই সময়, ওকে, জায়গির দেওয়া হতো। এবার জায়গির পাওয়ার আশায় কি করতো, মনসবদারদের মধ্যে কি হয়েছিল না, একটা দলাদলি বা ঝামেলার সৃষ্টি হয়েছিল, আমরা বলতে পারি। জাহাঙ্গীরের সময় থেকেই কিন্তু জায়গিরদারি সংকটটা বেশি দেখা দিয়েছিল। তখন ভূমি রাজস্ব হিসাবে নানান রকমের গরমিল বা নানান রকমের প্রবলেম দেখা দিতে থাকে। সরকারি হিসাবে যে পরিমাণে রাজস্বটা পাওয়ার কথা বা জমা পড়ার কথা আমরা বলতে পারি, সেই জমাটা কিন্তু পাওয়া যেত। আর এই যে সমস্যাটা ঔরঙ্গজেবের পর থেকে কিন্তু ওটা অনেক চরম আকারে ধারণ করেছিল। এছাড়া আমরা কি বলতে পারি না, আমরা বলতে পারি বৈদেশিক আক্রমণের কথা বলতে পারি। নাদির শাহের নেতৃত্বে পারসিক আক্রমণ এবং আহমেদ শাহ নেতৃত্বে কি হয়েছিল না, আফগান আক্রমণ কিন্তু হয়েছিল। মুঘল সাম্রাজ্যের ক্ষেত্রে এটা যথেষ্ট পরিমাণে একটা ক্ষতির সৃষ্টি করেছিল। উত্তর পশ্চিম সীমান্ত রক্ষা করার কোনো রকম কোনো সুবিধা বা কোনো রকম কোনো বন্দোবস্ত কিন্তু তখন ছিল না, আমরা বলতে পারি। তাই নাদির শাহ এবং আহমদ শাহ কিন্তু ভারত অভিযান করেছিল, এবং অভিযান করে ফলে মুঘলদের পক্ষে তাদেরকে যে মোকাবেলা করা, এটা কিন্তু সম্ভবপর হয়ে দাঁড়ায়নি বা সম্ভবপর হয়নি। এছাড়া আমরা বলতে পারি আঞ্চলিক বিদ্রোহ। আমরা আঞ্চলিক বিদ্রোহের কথা বলতে পারি। বিভিন্ন অঞ্চলের যে জমিদার কৃষক, সেই কৃষক বিদ্রোহ, জমিদার, সেই মুঘল সাম্রাজ্যের যে পতন হয়েছিল, তার জন্য আমরা বলতে পারি অন্যতম কারণ হিসাবে দেখাতে পারি। জায়গিরদার যারা ছিল তাদের কিন্তু জমির ওপর একটা পার্মানেন্ট কোনো বা স্থায়ী কোনো অধিকার কিন্তু ছিল না, তাদের জায়গা বদল করতে হতো। ফলে জায়গিরদাররা কৃষকদের কাছ থেকে অত্যাধিক হারে বা প্রচণ্ড হারে কিন্তু ওরা একটা রাজস্ব নিত, কারণ ওদের তো জায়গা বদল হয়ে যায়, প্রবলেম নেই, তো সেই জন্য একটা রাজস্ব আদায় করতো। এতে কৃষকদের ওপর যথেষ্ট পরিমাণে চাপ সৃষ্টি হয়, আর যদি কৃষকরা দিতে না পারতো তাদের ওপর অত্যাচার করা হতো, যার ফলে কি হয়েছিল, কৃষক বিদ্রোহের সৃষ্টি হয়েছিল। জাটরা, তারপরে সতনামীরা, শিখরা এই বিদ্রোহ করেছিল। এছাড়া শিবাজি এবং মারাঠাদের আক্রমণ মুঘল সাম্রাজ্যকে কিন্তু যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত করেছিল বলে আমরা বলতে পারি। ঔরঙ্গজেব মারাঠাদের দমন করার জন্য তার জীবনের আমরা বলতে পারি অনেকগুলো বছর, মোটামুটি 26 বছর কিন্তু দাক্ষিণাত্যেই কাটিয়ে দিয়েছিল, কিন্তু
সাকসেস লাভ করেনি বা সাফল্য লাভ করেনি। তো এই সব কারণগুলো ছিল যেটা আমরা মোগল সাম্রাজ্যের অবনতির কারণ হিসেবে দেখাতে পারি। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা কিন্তু আমরা এখানে পাবো এবং এটা আমাদের কিন্তু আনসারটা দিতে। তাহলে এখানে পেয়ে গেলাম যে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ, এটা খুব ভালো করে পড়বে। এরপরে আমরা দেখো এখানে আরও আমরা পাবো, সেটা সবার আগে আমরা পাবো হচ্ছে যে আঞ্চলিক শক্তিগুলো যে আত্মপ্রকাশ করেছিল, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে আমরা পাবো। এখানে নানা রকমের আঞ্চলিক শক্তিগুলো কিন্তু আত্মপ্রকাশ করেছিল। যেমন আমরা বলতে পারি যে অযোধ্যার যে নবাবী শাসন সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই কিন্তু উত্তরাধিকারী কে হবে সেটা নিয়ে একটা প্রবল দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল এবং এর ফলে কি হয়েছিল, মানে কেন্দ্রীয় শাসনটা অনেকটা ধীরে ধীরে হচ্ছিল বা শিথিল হয়ে পড়েছিল আমরা বলতে পারি। ফলে বিভিন্ন প্রদেশ স্বাধীন হতে চেষ্টা করে এবং অযোধ্যা রাজ্য ছিল কিন্তু তার মধ্যে একটা অন্যতম। আমাদের প্রশ্ন এসেই থাকে ভীষণ যে অযোধ্যা কিভাবে আঞ্চলিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছিল। দেখো অযোধ্যার নবাবী শাসন প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু দিল্লির কাছাকাছি অযোধ্যা অবস্থিত ছিল এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার শুরু থেকেই একটা সুবা হিসাবে এটা পরিচিত লাভ করেছিল অযোধ্যা। এবার দোয়াব অঞ্চল হওয়ার জন্য সুবা মুঘল রাজকোষে প্রচুর অর্থের যোগান দিত। ফলে কি হয়েছিল, অযোধ্যায় সুবার একটা বিশেষ গুরুত্ব ছিল। এখানে প্রধানমন্ত্রী কে ছিল না, সাদাত খান ছিল। এবার সাদাত খান মুঘল সাম্রাজ্যের যে মোহাম্মদ শাহের প্রধানমন্ত্রী হয়েছিল, এই সময় অযোধ্যা রাজ্যের একটা আমরা বলতে পারি যে কৃষক এবং জমিদারদের মধ্যে একটা ভয়াবহ বিদ্রোহের সৃষ্টি হয়েছিল। সম্রাট তখন সাদাত খানকে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার দায়িত্ব কিন্তু তখন দিয়েছিল। খুব কম সময়ের মধ্যেই তিনি সেটা দক্ষতার সঙ্গে কাজটা কমপ্লিটও করেছিলেন। এছাড়াও আমরা বলতে পারি সাদাত খানকে সুবেদার করা হয়েছিল। সম্রাট সাদাত খানকে অযোধ্যার সুবেদার পদ দিয়েছিলেন। এবার সাদাত খান প্রশাসনিক সংস্কার করেন, হিন্দুদের সরকারি কাজে নিয়োগ করেন, কৃষক স্বার্থে ভূমি সংস্কার করেন, অনেক কাজ করেছিল। ওকে, এরপরে সাদাত খান ছিল একদিকে অযোধ্যার আমরা বলতে পারি সুবাদার, অন্যদিকে ছিল মুঘল সম্রাটের একজন প্রধানমন্ত্রী। তো দরবারে তার প্রভাব যথেষ্ট পরিমাণে ছিল এবং অযোধ্যা সুবার দেওয়ানিকে তিনি কি করেছিলেন না, মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণমুক্ত করেছিলেন। এই সুযোগে তিনি নিজের যে কি বলে ওকে, সফদরজং ছিল তার জামাতা। ওকে, সফদরজংকে অযোধ্যার প্রশাসক পদে বসিয়েছিল কিন্তু। তো এইভাবে আমরা অযোধ্যায় কিভাবে আঞ্চলিক শক্তি উত্থান বা আত্মপ্রকাশ হয়েছিল আমরা এটা নিয়ে কিন্তু আলোচনা করব বা এটা নিয়ে আমরা বলবো। এছাড়া আমরা এখানে পাবো কাকে না, মুর্শিদ কুলি খানকে। মুর্শিদ কুলি খান একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা এখানে পাবো। মুর্শিদ কুলি খান এবং আলীবর্দী খানের আমাদের প্রশ্ন এসেই থাকে যে মুর্শিদ কুলি খান এবং আলীবর্দী খানের সময় বাংলার সঙ্গে যে মুঘল শাসনের সম্পর্ক, সেই সম্পর্কটা কেমন ছিল। তো আমরা সিম্পল বলতে পারি যে মুর্শিদ কুলি খানের যে আগের নাম ছিল সেটা কি ছিল না, মোহাম্মদ হাদি ছিল। এবং মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার সততা এবং দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে মুর্শিদ কুলি খান উপাধি দিয়েছিল। 1700 খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব তাকে বাংলার অর্থনৈতিক যে পুনর্গঠন এবং রাজস্ব সংস্কারের জন্য বাংলার দেওয়ান নিযুক্ত করেছিল। মুঘল সম্রাট বাহাদুর শাহের আমলেও তিনি কিন্তু দেওয়ান পদে বহাল ছিল। 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আমরা বলতে পারি ফারুক সিওয়ার তাকে দেওয়ান পদের সঙ্গে নাজিম বা নবাব পদ দেন। এই সময় থেকেই কিন্তু মুর্শিদ কুলি খানের নেতৃত্বে বাংলার একটা স্বাধীন ইতিহাসের সূচনা হয়েছে। তো এগুলো একটু ভালো করে পড়বে। আলীবর্দী খানের শাসনকাল ছিল কত থেকে কত পর্যন্ত না, আলীবর্দী খানের শাসনকাল ছিল হচ্ছে 1740 থেকে 1756 পর্যন্ত। এবার বাংলায় সুবার অধিকার কিন্তু মুঘলদের হাত থেকে বেরিয়ে গিয়েছিল। তিনি কি করেছিল আলীবর্দী খান, তিনি বাংলার আমরা বলতে পারি যে শাসনতান্ত্রিক কোনো খবরাখবর মুঘল সম্রাটটা জানাতেন না। আলীবর্দী খান মুঘল সম্রাটকে নিয়মিত রাজস্ব পাঠাতেন না। তারপরে আনুষ্ঠানিকভাবে মুঘল যে কর্তৃত্ব সেটা তিনি মানে অস্বীকার করেননি, স্বীকার করতো, কিন্তু তিনি কিন্তু নিজের কাজ, নিজের আমরা বলতে পারি স্বায়ত্তশাসন বা নিজের শাসনই কিন্তু বেসিক্যালি চালাতো। তো এই সব প্রবলেমগুলো আলীবর্দী খানের সময় বাংলার সঙ্গে মুঘল সাম্রাজ্যের কিন্তু এই ধরনের একটা সম্পর্ক আমরা তখন দেখতে পাই। ওকে, এগুলো একটু পড়বে, এখানে এগুলো সব পাবে। এবার দেখো আমরা আরও এখানে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে
নেক্সট সেটা হচ্ছে ফারুক শাহের ফরমান। ওকে, ফারুক শিয়র ফরমান যেটা আছে এখানেই পাবে, জাস্ট এ সেকেন্ড, এই যে ফারুক শিয়রের ফরমান। ফরমান সম্বন্ধে আমি একটু বলে দিচ্ছি। দেখো, এখানে আমরা বলতে পারি যে মুঘল সম্রাট ফারুক শিয়রের আমলে কি হয়েছিল না, ইংরেজদেরকে কিছু একটা ভালো সম্পর্ক, ইংরেজের সঙ্গে সেই সময় তো একটা সম্পর্ক ছিল, তো সেই জন্য ইংরেজদেরকে কোম্পানির কিছু সুযোগ সুবিধা কিন্তু প্রদান করা হয়েছিল। এই যে ফরমানটা ছিল, এই ফরমানটায় যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো কি ছিল আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে মুঘল কোষাগারে বছরে ৩,০০০ টাকা শুল্ক হিসাবে প্রদানের বিনিময়ে বাংলায় বিনামূল্যে অভ্যন্তরীণ বাণিজ্য করার অধিকার দেওয়া হয়েছিল। কাকে না, ইংরেজদের, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। খুব ভালো করে শুনবে, এটা পরীক্ষায় পাবেই। ওকে, মুঘল রাজকোষে বছরে ৩,০০০ টাকা, অনলি ৩,০০০ টাকার বিনিময়ে তাদেরকে বাংলায় বিনামূল্যে তারা বাংলার ভেতরে তারা বাণিজ্য করতে পারবে সেই অধিকার দেওয়া হয়েছিল। এছাড়া কি মুর্শিদাবাদের সম্রাটের ট্যাক্সালে মানে আমরা বলতে পারি যে হিসাব মতো রূপো জমা দেওয়ার বিনিময়ে কোম্পানিকে কোম্পানির মুদ্রা ছাপিয়ে নেওয়ার অধিকার দেওয়া হয়েছিল। বুঝতে পারছো, মানে কোম্পানি নিজের মুদ্রা ছাপিয়ে নিতে পারবে কিসের বিনিময়ে, মুর্শিদাবাদের সম্রাটের ট্যাক্সালে রূপো জমা দেওয়ার বিনিময়ে। ওকে, কিছু একটা অ্যামাউন্ট দিয়েছিল, এই রূপো জমা দিতে হবে, তার বিনিময়ে কোম্পানি নিজের টাকা ছাপাতে পারবে বা নিজের মুদ্রা ছাপিয়ে নিতে পারবে, সেই অধিকার কোম্পানিকে দেওয়া হয়েছিল। কলকাতার আশেপাশে 38 ওকে 38 গ্রাম কিনে কোম্পানির জমিদারির অধীনে আনার অনুমতি দেওয়া হয়েছিল। কি বলেছিলাম, 38 গ্রামকে কিনে নিয়ে কোম্পানি নিজের জমিদারির অধীনে আনার অনুমতি পেয়েছিল। বাংলায় কোম্পানির বাণিজ্য এবং পণ্য যাতে মানে চলাচল করতে পারে আর কি, কার না, বাংলায় কোম্পানির, বাংলায় আমাদের বাংলায় কোম্পানির, কোন কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনে রেখো, বা ইংরেজ বলতে পারো, কোম্পানির বাণিজ্য এবং পণ্য যাতে ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারে, তাকে কোনো রকম কোনো অতিরিক্ত শুল্ক বা কর দিতে না হয়, তার জন্য বাংলার নবাবকে নির্দেশ দেওয়া হয়। ওকে, বাংলার বাইরে অন্যান্য বাণিজ্য কেন্দ্রগুলো, যেমন আমরা বলতে পারি মাদ্রাজ, হায়দ্রাবাদ, এই সব জায়গায় কোম্পানি যে হারে শুল্ক প্রদান করে তাতে সেই হারেই কিন্তু দিতে হতো, তার বেশি শুল্ক কিন্তু নেওয়া হতো না। ওকে, এছাড়াও আরও প্রবলেম ছিল, যেমন বোম্বাইয়ের যে টাকশাল ছিল, সেই টাকশালে ছাপানো কোম্পানির মুদ্রা মুঘল সাম্রাজ্যের মানে সব জায়গায় সেই মুদ্রাটাকে বৈধ মুদ্রা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। কোম্পানিকে সুরাট বন্দরেও কিন্তু সুরাট বন্দরে বিনা শুল্কে বাণিজ্যের অনুমতি দেওয়া হয়েছিল। এই সব প্রবলেমগুলো কিন্তু ছিল, বা এই সব সুযোগ সুবিধাগুলো, এই প্রবলেম কিসে ক্রিয়েট হয়েছিল সেটা পরে আলোচনা করছি। এই সব সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হয়েছিল এই ফরমানের মধ্যে। মানে এই যে ফরমানটা ছিল, এই ফরমানের জন্য বড় বড় ঐতিহাসিকদের মত এটাই ছিল, এটা একটা ইংরেজদের কূটনৈতিক জয়। বেসিক্যালি জয় এই জন্যেই বলেছিল, কারণ ইংরেজদের এই অল্প একটু শুল্ক দেওয়ার বিনিময়ে বা অল্প একটু রূপো দেওয়ার বিনিময়ে তারা নিজেদের ইচ্ছা মতো টাকা চেপে নিতে পারতো, বেশি শুল্ক দিতে হতো না বা বেশি কর দিতে হতো না। বাট আমাদের দেশের যে যারা বাণিজ্য করতো বা ব্যবসায়ীরা যারা ছিল, তাদের যথেষ্ট ক্ষতি হতো, কারণ তাদের ওপর কর শুল্ক বেশি চাপানো হতো। তার ফলে কী হতো, তারা ইংরেজরা কম দামে জিনিসটা ইন্ডিয়াতেই বেচতে পারতো, আমাদের দেশের থেকেই তারা বেশি দামে জিনিস কিনতো, কাঁচা মাল কিনে নিজেদের দেশে বানাতো, বানিয়ে এনে আবার কম দামে আমাদের দেশে বেচতো। আর সেই তুলনায় আমাদের দেশের যারা বাণিজ্য করতো তাদেরকে বেশি দামে জিনিস বিক্রি করতে হতো, কারণ তাদের তো বেশি দামে জিনিসটা কিনতে হচ্ছে, বেশি দামে বেচতে হতো। তার ফলে কী হতো, দেশীয় যে পণ্য সেগুলোর মূল্য অনেক কমে যাচ্ছিলো বা সেগুলোর বিক্রি কমে যাচ্ছিলো। ইংরেজরা অনেক বেশি কম দাম, কম খরচা করে প্রফিট করছিল, তার ফলে আমাদের দেশ থেকেই কিন্তু ওরা অনেক টাকা ইনকাম করছিল এবং আমাদের দেশে দেশীয় বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য বা দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ওকে, এরপরে আমরা এখানে পাবো, নেক্সট আমরা পাবো সেটা হচ্ছে এখানে পলাশির যুদ্ধ পাবো। খুব ইম্পর্টেন্ট পলাশির যুদ্ধ, ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট।
এই পলাশির যুদ্ধ পরীক্ষায় তোমাদের এসেই থাকে, এই যে পলাশির যুদ্ধ, ঠিক আছে। পলাশির যুদ্ধ খুব ভালো করে পড়বে। পলাশির যুদ্ধ কার মধ্যে হয়েছিল? পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল মনে রাখবে? 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল। কার মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল? না সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কিন্তু এই পলাশির যুদ্ধ হয়েছে। পলাশির যুদ্ধের কারণ হিসাবে আমরা কি বলতে পারি? না সিরাজউদ্দৌলা যখন বাংলার নবাব হন তখন তার যে আত্মীয় স্বজনেরা সেটা কিন্তু তার বিরোধিতা করেছিল। কার? না সিরাজউদ্দৌলার বিরোধিতা করেছিল। ওকে, সুযোগ বুঝে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজ যে যারা মানে সিরাজউদ্দৌলা যারা বিরোধী করেছিল, সিরাজউদ্দৌলার সম্বন্ধে তোমরা সবাই জানো, ঠিক আছে। তো সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছিল বা যারা আত্মীয় স্বজনরা অসন্তুষ্ট হয়েছিল তাদেরকে নিজেদের ফরে করে নিয়েছিল, যেমন ঘসিটি বেগম, তারপরে শৌকত জং, এদের সঙ্গে কিন্তু ইংরেজরা ষড়যন্ত্র করে এবং সিরাজউদ্দৌলা এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে ইংরেজ কোম্পানিকে একটা উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন। ওকে, আমরা বলতে পারি বাংলায় যে ইংরেজ এবং ফরাসি কোম্পানি যে দুর্গ নির্মাণ করে তাদের ক্ষমতা বৃদ্ধি করতে চেয়েছিল। কে? না বাংলায় ইংরেজ এবং ফরাসি কোম্পানিগুলো নিজেদের একটা খুঁটি গেড়ে বা নিজেদের দুর্গ নির্মাণ করে একটা নিজেদের ক্ষমতা বিস্তার করতে চেয়েছিল এবং সিরাজউদ্দৌলা কিন্তু সেইটা করতে দেয়নি। তিনি সেই দুর্গ নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছিল এবং নবাবের যে নির্দেশ, সেই নির্দেশে কি হয়েছিল? ফরাসিরা সেই নির্দেশ মেনে নিয়েছিল, যে নির্দেশ দিয়েছিল, কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু সেটাকে ডোন্ট কেয়ার করে, মানে অগ্রাহ্য করে। ফলে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক খারাপ হয়ে যায়। ওকে, এছাড়া আমরা বলতে পারি যে দস্তক ছিল সেই দস্তকের অপব্যবহার। এবার তোমার মাথায় প্রশ্ন আসতে পারে দস্তক জিনিসটাকে, দস্তক মানে হচ্ছে পারমিট, যে ইংরেজরা যে বাণিজ্য করতো, তারা যে একটা মিনিমাম টাকা দিত, তার বিনিময়ে তাদের যে পারমিশন দেওয়া হয়েছিল ওটাকেই দস্তক বলা হতো। তো যাই হোক, এই যে বিনা শুল্কে ওরা যে বিজনেস করতো সেটা যে ছাড়পত্র যাকে আমরা বলতে পারি। ওকে, তো যাই হোক, সেই দস্তকের অপব্যবহারকে কেন্দ্র করেই কিন্তু ঝামেলাটা চূড়ান্ত হয়েছিল নবাবের সঙ্গে ইংরেজদের। ওকে, এবার মুঘল সম্রাট ফারুক শাহের যে ফরমান অনুযায়ী শুধুমাত্র কোম্পানি দস্তক বা বিনামূল্যে বাণিজ্যে ছাড়পত্র পেয়েছিল, কোম্পানি পেয়েছিল, অর্থাৎ কোম্পানি বাণিজ্য করতে পারবে, কোম্পানি ছাড়পত্র পাবে। কিন্তু শুধু কোম্পানি যে বাণিজ্য করতে এসে তা না, কোম্পানির বাদেও যে কর্মচারীরা ছিল, সেই কোম্পানির যে কর্মচারীরা তারাও কিন্তু সেই সুযোগটা নিয়ে ব্যবসা বাণিজ্য করতো। কর্মচারীদের কোনো সুযোগ সুবিধা কিন্তু সেই ফরমানে ছিল না, কিন্তু কর্মচারীরাও সেই সুযোগের, সেই ফরমানে অপব্যবহার করতে সুযোগটা নিত কিন্তু। ওকে, এই নিয়েও কিন্তু ঝামেলা হয়েছিল। এইসব বিভিন্ন কারণগুলো ছিল। তারপরে ঘসেটি বেগমের যে খুব আপন ছিল কে না, ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে নবাবী তহবিল তছরূপের একটা অভিযোগ ছিল। আমরা বলতে পারি নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে এসে তাকে হিসাবপত্র দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তখন দেওয়ান রাজবল্লভ তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধন সম্পত্তি দিয়ে কলকাতা ইংরেজদের কুঠিতে পাঠিয়ে দিয়েছিল। নবাব কিন্তু বারবার কৃষ্ণদাসকে বলেছিল যে প্রত্যর্পণ করার জন্য নির্দেশ দিল, ইংরেজরা কিন্তু নবাবের নির্দেশকে মানেনি। ওকে, তো এইসব কারণগুলো ছিল। এছাড়া আমরা বলতে পারি সিরাজউদ্দৌলা বাংলায় যে মসনদে বসার পর প্রচলিত রীতি অনুযায়ী ফরাসি, তারপরে ওলন্দাজ, এইসব বিভিন্ন বিদেশি বণিকরা প্রত্যেকেই তাকে অভিনন্দন জানায়। তারা কিন্তু প্রথা মেনে উপঢৌকন পাঠায় আর কি, উপঢৌকন পাঠালে ইংরেজরা কিন্তু সেটা করেনি। ওকে, ফলে ইংরেজ কোম্পানির সঙ্গে একটা সিরাজউদ্দৌলা এত অপমান ফিল করেছিল আর কি, একটা খারাপ সম্পর্কের সৃষ্টি হয়েছিল। তো এইসব কারণগুলোই ছিল পলাশির যুদ্ধের কারণ হিসাবে আমরা জানতে পারি। এটা কিন্তু আমরা এই চ্যাপ্টার্সে পাবো, খুব ভালো করে এটা পড়বে। এছাড়া দেখো এখানে তোমরা পাবে হচ্ছে অন্ধকূপ হত্যা। অন্ধকূপ হত্যাটা ভীষণ ইম্পর্টেন্ট, ছোট প্রশ্নে আসে, পড়বে ভালো করে। অন্ধকূপ হত্যাটা কি? কর্মচারী হলওয়েলের বিবরণ থেকে আমরা জানতে পেরেছিলাম যে নবাব ফোর্ট উইলিয়াম দখলের পর নবাব বাহিনীর হাতে কোম্পানির 146 ওকে 146 জন কর্মচারী বন্দী হয়েছিল এবং ওই রাত্রেই কিন্তু 14 ফুট চওড়া আর 18 ফুট লম্বা একটি কক্ষে বন্দি করে কিন্তু রাখা
হয়েছিল তাদেরকে। পরদিন সকালে তাদের মধ্যে 123 জন মারা গিয়েছিল, কেন ওই রকম একটা ছোট কক্ষের মধ্যে সবাইকে বন্ধ করে রেখেছিল, বেসিক্যালি মানুষ শ্বাসরুদ্ধ হয়েই মারা গেছিল। এই ঘটনাকে অন্ধকূপ হত্যা নামেই পরিচিত হয়েছিল। এইটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে অন্ধকূপ হত্যা, ভালো করে পড়বে। নেক্সট এরপরে তোমরা পাবে হচ্ছে বক্সারের যুদ্ধ। ওকে, এছাড়াও পলাশীর লুণ্ঠন পাবে, পলাশীর লুণ্ঠনটা একটু পড়ে নেবে। বক্সারের যুদ্ধ পাবে, বক্সারের যুদ্ধ ভীষণ ইম্পর্টেন্ট। বক্সারের যুদ্ধটা আমি একটু ডিসকাশন করে দিই, কারণ সময় পেলে লাস্টে আমি পলাশীর যুদ্ধ ডিসকাশন করব। ওকে, দেখো বক্সারের যুদ্ধটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ এই চ্যাপ্টারে আমরা কি পাচ্ছি বক্সারের যুদ্ধতে? দেখো বক্সারের যে যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে হয়েছিল না 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল। এই যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে বাংলার নবাব কে ছিল না মীর কাসিম, এবং অযোধ্যার নবাব কে ছিল না সুজাউদ্দৌলা। এবং সুজাউদ্দৌলা এবং মীর কাসিম আর যে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, এই মিলিত যে বাহিনী একসঙ্গে যে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেছিল এই বক্সারের যুদ্ধে। ঠিক আছে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পূর্ববর্তী যে নবাব ছিল, পূর্ববর্তী যে নবাব ছিল মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে বাংলার সিংহাসনে বসানো হয়েছিল। কিন্তু সিংহাসনে আরোহণের পর মীর কাসিম স্বাধীনভাবে রাজত্ব পরিচালনা করতে চাইলে ইংরেজদের সঙ্গে তার বিরোধ বাধে, এবং তার ফলেই বক্সারের যুদ্ধ সৃষ্টি হয়। কি বললাম আমি? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে পূর্বে কে ছিল না মির্জাফর ছিল, মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে বাংলার সিংহাসনে বসায়, এবং মীর কাসিম নিজে যখন নিজে স্বতন্ত্রভাবে রাজ্য চালাতে চাইছিল, সেটা কিন্তু ইংরেজরা করতে দিচ্ছিল না। তার ফলে ইংরেজদের সঙ্গে বক্সারের যুদ্ধের সৃষ্টি হয়েছিল। ওকে, এই বক্সারের যুদ্ধের ফলে কি হয়েছিল? বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাংলার ইংরেজ ঔপনিবেশিক যে শাসন সেটা পাকাপোক্ত হয়ে গেছে। জয়লাভ কিন্তু ইংরেজরা করেছিল, মনে রেখো। তাহলে বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাংলায় ইংরেজ ঔপনিবেশিক শাসনটা পাকাপোক্ত হয়েছিল। মুঘল সম্রাট কোম্পানির দেওয়া বৃত্তি লাভ করেই কিন্তু সন্তুষ্ট। কোম্পানি যেটুকু বৃত্তি দিত, অর্থাৎ যেটুকু অল্প কিছু টাকা দিত, সেটা নিয়েই সন্তুষ্ট থাকতো। তো অযোধ্যার নবাব অপমানজনক সত্ত্বে ইংরেজদের মিত্রতা লাভ করেছিল। ওকে, উত্তর ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ পরিষ্কার হয়ে গেছিল। ইংরেজরা বাংলায় যথেষ্ট লুট চালিয়েছিল। মির্জাফরকে আবার নবাব পদে বসানো হয়। ওকে, কিন্তু তিনি একটি, আমরা বলতে পারি লাইক একটা পুতুল হিসাবেই তাকে মির্জাফরকে বসানো হয়েছিল, লাইক একটা ডল। ওকে, পুতুল হিসাবে তাকে বসানো হয়েছিল। বাংলার এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক যে পরিবর্তন, সেই পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডের কোম্পানি কর্তৃপক্ষ ক্লাইভকে আবার দ্বিতীয়বারের জন্য ভারতে পাঠায় এবং ইংরেজ আধিপত্যকে পাকাপোক্ত ভিতের উপর প্রতিষ্ঠা করে। তার ফলে ক্লাইভ যখন ভারতে আসে, তার ফলে ইংরেজদের যে শাসনটা সেটা আরো বেশি স্ট্রং হয়ে যায়। ওকে, এটা আমরা বক্সারের যুদ্ধে পাবো। খুব ভালো করে বক্সারের যুদ্ধ পড়বে। নেক্সট এরপরে আমরা পাবো ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে এই যে দ্বৈত শাসন ব্যবস্থা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বৈত শাসন ব্যবস্থা পরীক্ষায় পাবে, পরীক্ষায় প্রশ্ন আসে। দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে লিখতে বলা হয়। দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা আমরা কি বলতে পারি? যে মুঘল আমলে প্রাদেশিক যে প্রশাসন, সেই প্রাদেশিক প্রশাসনের দুটো প্রধান বিভাগ ছিল। ওকে, দুটো প্রধান বিভাগে কি ছিল? একটা ছিল হচ্ছে নিজামত, যেটাকে আমরা বলতে পারি রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, আরেকটা ছিল দেওয়ানি, যেটাকে বলা হয় রাজস্ব সংক্রান্ত অধিকার। এবার দ্বৈত শাসন ব্যবস্থায় বাংলার যে নবাবের হাতে ছিল কি না রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, অর্থাৎ বাংলার নবাবের হাতে ছিল নিজামত, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, যেটা আমরা বলতে পারি। ঠিক আছে, এবং কোম্পানির হাতে কি ছিল না কোম্পানির হাতে ছিল হচ্ছে দেওয়ানি। ওকে, কোম্পানির হাতে ছিল হচ্ছে দেওয়ানি। তার ফলে কি হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে নবাবের প্রচুর দায়িত্ব থাকলেও তাকে কোনো ক্ষমতাই দেওয়া হয়েছিল, তাকে ওপরই বলতে পারো যে আইন শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয়েছিল, ভেতর থেকে তার হাতে সে একজন পুতুল ছিল, তার হাতে কোনো রকম কোনো দায়িত্ব কিন্তু ছিল না। এবং কোম্পানির সমস্ত ক্ষমতা ছিল, তারা সমস্ত দায়িত্ব একজন সামনে নবাবকে রেখে, সামনে সম্রাটকে রেখে তারা সমস্ত দায়িত্বকে পালন করত এই সময়। ওকে, বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা
যখন হলো, এই প্রবর্তন যেটা হলো, তার পিছনে কিছু কারণ ছিল। কারণ হিসাবে আমরা বলতে পারি বাংলার প্রশাসনিক বিষয় ইংরেজদের অনভিজ্ঞতা। বাংলার যে রাজস্ব সেটা শোষণ করাই ছিল ইংরেজদের মূল লক্ষ্য। এই যে বাংলার যে দ্বৈত শাসন, বাংলার দ্বৈত শাসন প্রবর্তক কে ছিলেন না, বাংলার দ্বৈত শাসনের প্রবর্তক ছিলেন হচ্ছে লর্ড ক্লাইভ। ওকে, তিনি 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুঘল সম্রাট যে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলার প্রদেশে দেওয়ানি লাভ করার ফলে বাংলায় যে নতুন শাসন ব্যবস্থা হয়েছিল তাকেই আমরা দ্বৈত শাসন বেসিক্যালি বলে থাকি। ওকে, এবার দ্বৈত শাসনের ফলে কি হয়েছিল, বাংলার কোম্পানির আর্থিক শোষণ যখন চরম আকার ধারণ করেছিল 1765 খ্রিস্টাব্দ, 64 থেকে 65 বলতে পারি খ্রিস্টাব্দে, রাজস্ব আদায় ছিল রাজস্ব আদায় করা হতো 1,13,00,000 টাকা। ওকে, এবং সেই রাজস্বটাই যখন মোটামুটি 65 সালে হলো, 1765 সালে, ওকে, সেই সময় হয়ে গেছিলো তখন 2 কোটি টাকা, 2 কোটি থেকে 2 কোটির বেশি বসা, মোটামুটি 2,40,00,000 টাকা মতো হয়েছিল। নেক্সট আমরা কি বলতে পারি, নেক্সট আমরা বলতে পারি যে দ্বৈত শাসন ব্যবস্থায় কোম্পানির শাসনের ফলে বাংলায় 1176 বঙ্গাব্দ, যেটা আমরা 1770 খ্রিস্টাব্দ বলি, এটা ভুল করুন না, সালটা আসে পরীক্ষায়, 1176 বঙ্গাব্দ আর 1770 খ্রিস্টাব্দ 76-এর মন্বন্তরের সৃষ্টি হয়েছিল। এতে বাংলার 1/3 লোক না খেতে পেয়ে মারা গিয়েছিল, কিন্তু 76-এর মন্বন্তরটা অত্যন্ত ডেঞ্জারাস আমরা বলতে পারি। ওকে, মারা গিয়েছিল, এতে বাংলার মানে বেশিরভাগ লোক কিন্তু মারা গিয়েছিল। তো শেষ পর্যন্ত বাংলার যে গভর্নর ছিলেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। তো দ্বৈত শাসন ব্যবস্থার ফলে কি হয়েছিল জানতে পারলে, দ্বৈত শাসন ব্যবস্থাটা কি সেটাও আমি বোঝালাম, বুঝতে পারলে এটা আমাদের হয়ে গেল। তাহলে নেক্সট আমরা কি পাবো, নেক্সট হচ্ছে ব্রিটিশ রেসিডেন্সি। ব্রিটিশ রেসিডেন্সিটা একটু ইম্পর্টেন্ট আমরা পেয়ে থাকি। ব্রিটিশ রেসিডেন্সিটা কি লিখবে আমি একটু শর্টে বলে দিচ্ছি। এটা ব্রিটিশ রেসিডেন্সি হচ্ছে ব্রিটিশ কোম্পানি তাদের যে পরোক্ষ শাসনাধীন রাজ্যে যে প্রতিনিধি রাখতো তাকেই রেসিডেন্স বলা হতো। কি বললাম, ব্রিটিশ কোম্পানি তাদের পরোক্ষ শাসনাধীন রাজ্যে যে প্রতিনিধি রাখতো তাকেই রেসিডেন্ট বলা হতো। ওকে, এবার রেসিডেন্সের কিছু কাজ ছিল। রেসিডেন্সের কাজ কি ছিল, প্রথম আমরা বলতে পারি কোম্পানির পরোক্ষ শাসনাধীন রাজ্যের রাজা কোম্পানির নজর এড়িয়ে যাতে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না, অর্থাৎ কোম্পানি যাদেরকে নিজেদের কন্ট্রোলে রেখেছে, যেসব রাজাতে খুব মানে ইজি ভাষায় বললে এটা এভাবে বলতে পারি, নিজেদের কন্ট্রোলে যেসব রাজ্যগুলোকে রেখেছে, যেসব রাজ্যের রাজাদেরকে রেখেছে, তারা যেন তাদের চোখ এড়িয়ে বা দৃষ্টি এড়িয়ে কোনো রকম কোনো স্বাধীনভাবে কাজ করতে না পারে, সেটার নজরদারি করাই ছিল রেসিডেন্টের কাজ। ওকে, লর্ড ওয়েলেসলির সময় থেকেই কিন্তু রেসিডেন্টরা কি করতো না, আগ্রাসী নীতি অনুসরণ করতো। তারা কোম্পানিকে সরাসরি এলাকা দখলের জন্য উস্কানি, তো এলাকাগুলো দখল ডাইরেক্টলি কোনো মানে নবাবদের না বসায়, যারা নিজেরাই কন্ট্রোলে নিয়ে চলে আসতে পারে, সেটার জন্য তাদেরকে যথেষ্টভাবে উৎসুক করতো বা উস্কাতো যাকে বলা যায়। ওকে, নেক্সট এরপরে পাবে হচ্ছে কিছু নীতি আছে, সেগুলো পড়বে, যেমন সত্যবিলোপ নীতি, এই যে এগুলো একটু পড়ে নেবে, অধীনতামূলক মিত্রতা নীতি, সত্যবিলোপ নীতি একটু ছোট করে বলে দিই। সত্যবিলোপ নীতি কি, সত্যবিলোপ নীতি আমরা বলতে পারি 1848 খ্রিস্টাব্দে গভর্নর যে ছিল কে না, লর্ড ডালহৌসি ভারতে এসে সত্যবিলোপ নীতিটা প্রয়োগ করেছিল। সত্যবিলোপ নীতিটা কি ছিল না, কোম্পানি যে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি সৃষ্ট কোনো দেশীয় রাজ্যের রাজার পুত্র সন্তান যদি না থাকে, ভালো করে শোনো, কোম্পানি সৃষ্ট কোনো দেশীয় রাজ্যের রাজা যদি পুত্র সন্তান না থাকে, সেই রাজা কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না এবং রাজ্য তখন ব্রিটিশ কোম্পানির আন্ডারে চলে যাবে, সাম্রাজ্যভুক্ত হবে। ওকে, এটা ছিল সত্যবিলোপ নীতি। নেক্সট ছিল, এছাড়াও দত্তক যদি কেউ নিতে চায়, সেটা নিতে চাইলে কোম্পানি অনুমতি নিতে হবে এবং ইংরেজ আশ্রিত দেশীয় রাজ্যগুলিকে, সেটা মানে ইংরেজের আন্ডারে যেসব রাজ্যগুলো তাদের ক্ষেত্রে এই নিয়মটা ছিল। ওকে, একমাত্র দেশীয় যারা স্বাধীন রাজ্যগুলো ছিল তাদের ব্যাপারে কোম্পানি কোনো হস্তক্ষেপ করতো না। এগুলো ছিল হচ্ছে সত্যবিলোপ নীতি ছিল। ওকে, সত্যবিলোপ নীতি গ্রহণের পিছনে লর্ড ডালহৌসির উদ্দেশ্য কী ছিল, উদ্দেশ্য ছিল যাতে ভারতীয় রাজ্যগুলো নিজেদের আন্ডারে করতে পারে, নাথিং এলস, আর কিছু না। এগুলোই ছিল। এর ফলেই কিন্তু ঝাঁসিতে যুদ্ধ হয়েছিল, জানো, ঝাঁসির রানী এত ফাইট করেছিল এবং অত মানে লাস্ট পর্যন্ত যুদ্ধ করে মারা গেছিল। ওকে, তো যাই হোক, এগুলো ছিল। এছাড়া
আমরা পাবো এখানে অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতিটা কি ছিল? বাংলার যে গভর্নর ছিল কে না লর্ড ওয়েলেসলি, তিনি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন। ওকে, এই নীতির কি শর্ত ছিল ভালো করে শোনো। অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণকারী রাজ্যকে অভ্যন্তরীণ এবং বিপদ এবং বৈদেশিক আক্রমণ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রক্ষা করবে। ওকে, নেক্সট, ইংরেজ সৈন্যবাহিনীর ব্যয়ভার ব্যয়ভার যেটা হবে সেটা কি? মিত্রতা নীতি গ্রহণকারী যে রাজ্যগুলো অর্থাৎ যারা কোম্পানির সঙ্গে মিত্রতা করেছে তাদেরকেই সেই ইংরেজ সেনাবাহিনীর ব্যয়ভার গ্রহণ করতে হবে। ওকে, ক্ষুদ্র রাজ্যগুলো সেনাবাহিনীর ব্যয়ের জন্য জমির পরিবর্তে কোম্পানিকে নগদ অর্থ দিতে হবে। কি? ক্ষুদ্র রাজ্যগুলোকে ইংরেজদের কিন্তু সৈন্যবাহিনীর ব্যয়ের জন্য জমির পরিবর্তে কোম্পানিকে নগদ অর্থ দিতে হবে। ওকে, এই সব কিছু ছিল। এছাড়া ছিল মিত্রতায় আবদ্ধ যেসব রাজ্যগুলো ছিল তাদেরকে কোম্পানির অনুমতি ছাড়া ইউরোপীয় কোনো সেনাবাহিনীকে নিয়োগ করতে পারবে না। কোম্পানির অনুমতি ছাড়া নিজেদের ইংরেজদের কোনো সেনাবাহিনী ইউরোপীয় কোনো সেনাবাহিনী কিন্তু নিয়োগ করতে পারবে না রাজ্যগুলি। ওকে, এই সব ছিল এই নীতির শর্তাবলী যেগুলো ছিল এগুলো ছিল। তো এটা ভালো করে একটু পড়ে নেবে। ওকে, নেক্সট, এবার লাস্ট আমি একটু তোমাদেরকে বলে দেবো। এখানে পাবে লাস্ট হচ্ছে 76-এর মন্বন্তর। ভেরি 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 ইম্পর্টেন্ট। 76-এর মন্বন্তর বড় প্রশ্নে আসেই। 76-এর মন্বন্তর কেন হয়েছিল, এর ফল কি হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। 76-এর মন্বন্তরটা একটু বলে দিই। 76-এর মন্বন্তরটা কি না 1176 বঙ্গাব্দে এবং 1770 খ্রিস্টাব্দে বাংলাদেশে একটা মন্বন্তর ঘটে আমরা বলতে পারি, ভয়াবহ। ওকে, এটা ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত ছিল। এই মন্বন্তরের যে সর্বপ্রথম কারণ হিসাবে আমরা কি দেখতে পারি না আমরা পাই হচ্ছে যে মুঘল এবং নবাবী আমলে ভূমি রাজস্বের হার ছিল উৎপাদনের 1/3। ওকে, 1/3 মনে থাকে জানো। এবার দেওয়ানি লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির লক্ষ্য ছিল যতটা বেশি সম্ভব রাজস্বটা আদায় করা যায়। রাজস্ব আদায়ের জন্য তারা নায়েব সুবা নিযুক্তও করেছিল। ওকে, ফলে কি হয়েছিল, বিগত বছর যে তুলনায় তারা রাজস্ব নিয়েছিল এবছরের সেই তুলনায় অনেক বেশি রাজস্ব নিয়েছিল, ফলে একটা সেই বছরে মন্বন্তরের সৃষ্টি হয়েছিল। ওকে, বাংলায় চাষবাসেরটা বেসিক্যালি আমাদের কিসের উপর ডিপেন্ড করে না নেচারের উপর ডিপেন্ড করে বা প্রকৃতির উপর ডিপেন্ড করে। 1768 খ্রিস্টাব্দে সেই বছর কম বৃষ্টি হয়, তার ফলে ধান নষ্ট হয়ে যায়, এবং 1769 খ্রিস্টাব্দে অনাবৃষ্টির কারণে চাষবাস হয়নি। ওকে, 1770 খ্রিস্টাব্দে কম বৃষ্টির জন্য অল্প ফসল হয়। তো পরপর 3 বছর দেখতে পাচ্ছি আমরা তখন ফসলটা ঠিকমতো হয়নি। এবার কি হয়েছে, রেজা খাঁ যে ছিল এবং কিছু অসাধু ব্যবসায়ী যারা বলতে পারি, রেজা খাঁ কে ছিল, নায়েব সুবা যে ছিল সে রেজা খাঁ ছিল এবং সীতাব রায়ও ছিল। ওকে, যাই হোক, তো রেজা খাঁ যে ছিল এবং অসাধু কিছু ব্যবসায়ীরা এরা কি করেছিল, যখন এই ক্রাইসিস হয় তখন এরা কি করে, অসাধু ব্যবসায়ীরা কি করে, কিছু স্টক করে নেয় খাবার, তাই তো। তো ওরা কি করেছিল, খাদ্য মজুত করে নিয়েছিল, ফলে খাদ্য সংকট দেখা দিয়েছিল। এছাড়া খাদ্যর অভাবে মানুষের গাছের লতা পাতা এইসব জিনিস খেত, অনেক খারাপ জিনিস খেত, ঠিক আছে। তার ফলে কি হয়েছিল, মাংস খেত মানুষের। ওকে, মানুষ এমনই প্রবৃত্তি হয়েছিল, পশুর মাংস খেত, ঠিক আছে। তো এর ফলে কি হয়েছিল, নিজেদের ক্ষুধা যখন নিবৃত্তি করতে পারছিল না, এটা ওটা খারাপ জিনিস খাচ্ছিল, পুকুরের দূষিত জল খাচ্ছিল, তার ফলে মানুষের কলেরা হয়, ঘুঁটি বসন্ত হয়, বড় বড় মহামারীর সৃষ্টি হয়, গ্রামকে গ্রাম মানুষ মারা যায়। এইসব কারণগুলো ছিল হচ্ছে 76-এর মন্বন্তরের জন্য বেসিক্যালি দায়ী আমরা বলতে পারি। এর ফলে কি হয়েছে, 76-এর মন্বন্তরের ফলাফল হিসাবে আমরা বলতে পারি যে মাঠের পর মাঠ খাঁ করছে, পুরো ফসল নষ্ট, পুরো ফসল নেই, জমি নষ্ট হয়ে গেছে, বন জঙ্গলে পরিণত হচ্ছে। ওকে, বহু শিল্প, তারপরে যারা কারিগর ছিল তারা নিজেদের কুটির শিল্প যাদের ছিল তারা নিজেদের শিল্পটা প্রপার করতে পারছে না বলে মৃত্যুবরণ করছিল। ওকে, এছাড়াও আমরা বলতে পারি যে 1/3 মানুষের সেই সময় বাংলায় মৃত্যু হয়েছিল শুধু এই মন্বন্তরের জন্য। ওকে, কৃষি, শিল্প, বাণিজ্য সব ক্ষেত্রেই এত বেশি রাজস্ব আদায় করা হতো, আয় হতো না, তার ফলে তারা অত্যন্ত কষ্টের মধ্যে পড়েছিল। এই সব কারণগুলো ছিল
মানুষের বেসিক তখন ৭৬ মন্বন্তরের ফলে হয়েছিল। ওকে কোম্পানি সরকারের কাছে অর্থ সাহায্য প্রার্থনা করেছিল, মানে কোম্পানির কাছে আর কি মানুষ অর্থ সাহায্য প্রার্থনা করেছিল এই সময়। এই বিপর্যয়ের কারণ হিসাবে আমরা বলতে পারি কোম্পানি তখন দ্বৈত শাসন ব্যবস্থা যেটা ছিল সেই দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটায় এবং যে শাসন ব্যবস্থা ছিল নিজেদের হাতে তুলে নেয়। ওকে, তো এই চ্যাপ্টারটা তোমাদের ডিসকাশন করে দিলাম, কী ধরনের প্রশ্ন আসতে পারে বলে দিলাম, এগুলো খুব ভালো করে পড়বে। এছাড়াও কিছু প্রশ্ন পাবে, সেগুলো ছোটো ছোটো কী ধরনের প্রশ্ন আসে একটু বলে দিই। যেমন ধরো পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মধ্যে কোনটা ব্রিটিশ কোম্পানি ভারতের ক্ষমতা বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ সেটা লেখো। বক্সারের যুদ্ধ পরীক্ষায় এসে থাকে, লিখবে। দ্বৈত শাসন ব্যবস্থা কাকে বলে লিখবে, আসে পরীক্ষা। ৭৬ মন্বন্তর আসে। ভারতে ইংরেজ বণিকদের মানদণ্ড হিসাবে রাজদণ্ডে পরিণত করা হয়েছিল। ভারতে ইংরেজ বণিকদের মানদণ্ড কিভাবে রাজদণ্ডে পরিণত করা হয়েছিল লেখো। বা এইভাবেও আসে প্রশ্নটা যে ১৭১৭ থেকে ১৭৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় ইংরেজদের যে শক্তি উত্থান ঘটেছিল সেটা বিবরণ করো। সবটা লিখতে হবে তখন কিন্তু, যে ফারুক শাহের ফরমান লিখতে হবে, পলাশির যুদ্ধ লিখতে হবে, সব ছোটো ছোটো করে লিখতে হবে, বক্সারের যুদ্ধ লিখতে হবে, দেওয়ানি লাভ লিখতে হবে, এগুলো সব লিখতে হবে। ভারতে ইংরেজ বণিকদের আগমন যেটা হয়েছিল সেটা লিখতে হবে, এগুলো সব কিন্তু তখন লিখতে হবে। ঠিক আছে, তাহলে এইটা ক্লিয়ার হলো। পলাশির যুদ্ধটা খুব ভালো করে পড়বে, পলাশির যুদ্ধ খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। ওকে, তাহলে আমি এখানেই শেষ করছি আজকের জন্য এটুকু। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো। ওয়ান শর্ট ডিসকাশন আমি করলাম, লাইন ভিত্তিক ডিসকাশন করা আছে, প্লেলিস্ট ভিজিট করবে, পেয়ে যাবে। এখনের জন্য এটুকু।